আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের লেখা কলকাতার গলিতে। বিশ্বনাথ পাড়াগাঁয়ের ছেলে। ঘুটঘুটে অন্ধকারে দুপুর রাত্রে বাঁশবনের ভেতর দিয়ে সে 3 ক্রোশ অনায়াসে বেরিয়ে আসতে পারে। অমাবস্যায় গ্রামের সীমানার শ্মশান থেকে মরা পোড়ানো কাঠ সে কতবার বাজি ধরে নিয়ে এসেছে, কিন্তু ভয় তার শুধু কলকাতা শহরকে, যেখানে 2 পা এগোতে হলে মানুষের গায়ে ধাক্কা লাগে। ইলেকট্রিক আর গ্যাস লাইটের কল্যাণে যেখানে দিন রাত চেনবার জো নেই বললেই হয়, সেখানেই এক রাতে সে যা বিপদে পড়েছিল। বিশ্বনাথ বলে, না, কলকাতা শহরে সন্ধ্যের পর বেরোনো নিরাপদ না। আমরা হেসে উঠলে বলে, না হে না, চৌরঙ্গি সেন্ট্রাল অ্যাভিনিউয়ের কথা বলছি না। কলকাতাটা আগাগোড়া চৌরঙ্গি নয়। শোনো তাহলে। সেবার গাঁয়ের লাইব্রেরির জন্যে বই কিনতে কলকাতা গিয়েছিলাম। ভেবেছিলাম একদিন থেকেই বইপত্র সব কিনে রাত্রের ট্রেনে বাড়ি চলে আসব। কিন্তু কলকাতায় গেলে নতুন বায়োস্কোপ থিয়েটার না দেখে ফেরা যায়? প্রথম দিনটা তাতেই কেটে গেল। দ্বিতীয় দিনে কলেজ স্ট্রিটে গিয়ে বইঠই সব কিনে ফেললাম। সঙ্গে বিছানাপত্রের বা তোরঙ্গ বাক্সের ঝঞ্ঝাট ছিল না, শুধু একটি সুটকেস। তাতে বইগুলো ভরে একেবারে সোজা শিয়ালদা স্টেশনে গিয়ে উঠলেই হতো। কিন্তু হঠাৎ কি খেয়াল হলো, একবার অবিনাশের সঙ্গে দেখা করে যাই। অবিনাশ আমাদের গ্রামের ছেলে, স্কুলে আমার সঙ্গেই পড়াশোনা করেছে। কলেজেও কয়েক বছর আমরা একসঙ্গে পড়েছিলাম। অবিনাশ বেশি দিন অবশ্য কলেজে থাকেনি। অত্যন্ত খেয়ালি ছেলে। কোনো কাজে বেশি দিন লেগে থাকবার মতো ধৈর্য তার ছিল না। ছেলেবেলা থেকেই কেমন যেন তার উড়ু উড়ু ভাব। বাড়ি থেকে যে কতবার সে ছেলেবেলায় পালিয়ে গেছে তার ঠিক ঠিকানা নেই। বড় হয়েও তার সে স্বভাব কাটেনি। কথা নেই, বার্তা নেই। হঠাৎ একদিন হয়তো আমরা শুনলাম অবিনাশ হেঁটে সেতুবন্ধ যাবার জন্য বেরিয়ে পড়েছে। তারপর হয়তো 2 মাস তার দেখা নেই। আমরা কোনো রকমে প্রক্সি দিয়ে হয়তো সেবার তার কলেজের খাতায় কামাইয়ের সংখ্যা কমিয়ে রাখলাম। কিন্তু এমন করে কতদিন রাখা যায়? বছরের শেষে এক্সামিনেশনের সময় দেখা গেল অবিনাশ আমাদের প্রক্সি দেওয়া সত্ত্বেও কলেজে এত কম দিন এসেছে যে তার পরীক্ষা দেওয়ার অনুমতি পাওয়া অসম্ভব। আমরা দুঃখিত হলাম। ছেলেটা এত আমুদে ও মিশুকে ছিল যে আমরা সবাই তাকে ভালোবাসতাম। কিন্তু অবিনাশের যেন স্ফূর্তিই হলো। বললে, তবে আর কি ভাই, বার্মাটা এবার ঘুরে আসি। তারপর অবিনাশের আর দেখা নেই। আমাদের চেয়ে তার ধাতি ছিল আলাদা। পৃথিবীটা যে মস্ত বড়, এই আনন্দেই তার মন ভরপুর হয়ে থাকত। পৃথিবীর এই বিশালতাকে দেশে দেশে নতুন পথে ঘুরে ঘুরে উপভোগ করে তার আশা আর মিটতে চাইত না। যেসব দেশ সে এখনো দেখেনি, তার আকর্ষণের কথা সে মাঝে মাঝে এমন তন্ময় হয়ে বলতো যে আমাদেরও কখনো কখনো মোহ ধরে যেত। কেমন যেন মনে হতো এই ছোট্ট শহরের ছোট্ট জানাকটি রাস্তায় দুবেলা যাওয়া আসায় জীবনের কোনো সার্থকতাই নেই। পথ যেখানে অফুরন্ত, আকাশের যেখানে কুল কিনারে নেই, এমন জায়গায় বড় করে বুক ভরে নিঃশ্বাস নিতে না পারলে যেন বাঁচাই বৃথা। কিন্তু আমাদের এই ক্ষণিকের মোহ অবশেষে খানিক বাদেই কেটে যেত। কিন্তু অবিনাশের এই মোহই ছিল সব। মাস 3 আগে আমার গ্রামের ঠিকানায় এই অবিনাশের একটা চিঠি পেয়েছিলাম বহুদিন বাদে। একটা গলির ঠিকানা দিয়ে লিখেছিল যে অনেক জায়গা ঘুরে ফিরে সে কলকাতায় এই ঠিকানায় আপাতত আছে। আমি এসে তার সঙ্গে যেন দেখা করি। এতদিন বাদে তাকে সেই ঠিকানায় পাওয়া হয়তো যাবে না জেনেও
একবার যেতে ইচ্ছে হলো। বাড়ির নম্বরটা ভুলে গিয়েছিলাম, কিন্তু গলিটা মনে ছিল। ভাবলাম কলেজ স্ট্রিট থেকে বেশি দূর হবে না, ট্রেনেরও এখন দেরি আছে, একবার দেখা করেই যাই, যদি তাকে পাওয়া যায়। একটু খোঁজাখুঁজি করার পর একটা গলি রাস্তায় ঢুকে একজনাকে জিজ্ঞেস করে জানলাম আর একটু গেলেই অবিনাশ যে গলিতে থাকে তা পাওয়া যাবে। রাত তখন বেশি নয়, বড় জোর 8টা হবে। কিন্তু গলি দিয়ে খানিক দূর হেঁটেই একটু আশ্চর্য হয়ে গেলাম। গলিই হোক আর যাই হোক, কলকাতার পথ তো বটে, অথচ এই 8টা রাত্রে সেখানে একটি জনপ্রাণী নেই। ভেবেছিলাম খানিক দূরে গিয়ে আবার কাউকে পথ জিজ্ঞাসা করব, কিন্তু লোক কোথায়? তাছাড়া গলিটাও ফুরোতে চায় না। একবার সন্দেহ হলো হয়তো ভুল পথে এসেছি, কিন্তু যে লোকটা আমায় খবর দিয়েছে আমায় ভুল পথ দেখিয়ে তার লাভ কি? নির্জন রাস্তায় চুরি ডাকাতি? কিন্তু আমার কাছে কি এমন 1,50,000 আছে যে চোরেদের ষড়যন্ত্র করতে হবে? আমার সাজ পোশাক দেখে বড়লোক বলে ভুল করবারও কোনো সম্ভাবনা নেই। তবে আরও খানিকটা এমনি করে এগিয়ে গেলাম। পথ তেমনি নির্জন, বাতিগুলোও কি এ পথের মিটমিটে হতে হতো? একে গ্যাস পোস্টগুলো অত্যন্ত দূরে দূরে, তার উপর কী কারণে জানি না আলো তাদের এত ক্ষীণ যে রাস্তা আলো হওয়া দূরের কথা, সেগুলো জ্বলছে বুঝতে কষ্ট হয়। খাস কলকাতার ভেতরে এমন রাস্তা আছে কে জানত। দুপাশের বাড়িগুলো যেন মান্ধাতা আমলের তৈরি। কোনো রকমে হাড় বেরোনো ইট কাঠের জীর্ণ দেওয়ালগুলো দাঁড়িয়ে আছে। না আছে কোনো বাড়িতে একটা আলো, না জনমানুষের একটু শব্দ। সে রাস্তার পাশে সারের পর সার পুরো বাড়ির মতো সব খাঁ খাঁ করছে। ক্রমশ মনে হলো একটা কেমন যেন ভ্যাবসা গন্ধ নাকে আসছে। বহুদিন আলো বাতাস যেখানে ঢোকেনি, মানুষের বাস যেখানে বহুদিন ধরে নেই, এমনি ঘরে ঢুকলে যেমন গন্ধ পাওয়া যায়, গলিটায় ঠিক সেই রকম একটা গন্ধ পাচ্ছিলাম। লোকটা বলেছিল কিছু দূরে গেলেই ডাইনে গলি পাওয়া যাবে, কিন্তু জনমানুষহীন জীর্ণ বাড়ির সারের ভেতরে ডাইনে বাঁয়ে কোথাও কোনো পথ নেই। সামনের পথও খানিক দূর গিয়ে দেখলাম বন্ধ। যে পথে ঢুকেছি গলিটার ওই একটি মাত্রই পথ, তাহলে বেরুবার রাস্তা? আশ্চর্য ব্যাপার, লোকটা মিছিমিছি আমায় ভুল পথ দেখালো কেন? সেখান থেকে ফিরলাম। গলিটা যেন আরও অন্ধকার মনে হচ্ছিল। এতক্ষণ যে গ্যাসগুলো মিটমিট করে জ্বলছিল তারই কটা একেবারে নিভে গেছে দেখলাম। মনে হলো এই গলি থেকে বেরোতে পারলে বাঁচি। ভীতু আমি নই, কিন্তু কলকাতা শহরের ভেতর এমন অভাবনীয় ব্যাপার দেখে গাটা কেমন ছমছম করছিল। সবে তো প্রথম রাত। কলকাতা শহরের সমস্ত রাস্তা এখন লোকজনে গাড়ি ঘোড়ায় মানুষের শব্দে গমগম করছে, অথচ এই পথটা কেমন করে এখন নির্জন নিস্তব্ধ হয়ে গেল। মনে হলো আমি যেন বহুকালের প্রাচীন একটা শহরে এসে পড়েছি। সে শহরের লোকজন বহুকাল আগে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেছে। কত বছর যে মানুষের পা সে শহরে পড়েনি কেউ জানে না। আমিই যেন প্রথম সে শহরের নিস্তব্ধতা ভাঙলাম। খট খট খট, আমার নিজের পায়ের শব্দ অদ্ভুতভাবে নির্জন অন্ধকার বাড়িগুলোর দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। আমার চোখের ওপরই কটা রাস্তার বাতি দপদপ করে নিভে গেল। ভ্যাবসা গন্ধটা ক্রমশ যেন বেড়ে গিয়ে অসহ্য মনে হচ্ছিল। না, এই গলি থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারি ততই মঙ্গল। কাজ নেই আর অবিনাশের খোঁজ করে, পরে একদিন আবার আসলেই হবে। খানিক দূর গিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম। এদিকেও গলির পথ যে বন্ধ, কিন্তু তা কেমন করে হতে পারে? আমি একটা পথে যে গলিতে ঢুকেছি এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এ গলি দিয়ে এগোবার সময়ে আশেপাশে কোনো পথ দেখতে পাইনি।
তাহলে গলির দুমুখ বন্ধ কেমন করে হয়? ভাবলাম হয়তো আরও একটা পথ ছিল। যাবার সময়ে আমার দৃষ্টি কোনো রকমে এড়িয়ে গেছে, এখন আসবার সময়ে ভুল করে সেইটিতেই ঢুকে পড়েছি। সেইটিরই মুখ এখানে বন্ধ। কিন্তু এরকম ভুলই বা হবে কেমন করে? আমি অন্যমনস্ক হয়ে তো হাঁটছিলাম না, আগাগোড়াই তো সজাগ হয়ে চলেছি। রাস্তায় লোক না থাক, একটা বাড়িতে যদি একটা আলো দেখা যেত, না হয় ডেকেই জিজ্ঞাসা করতাম। যাই হোক, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই জেনে আমি আবার ফিরলাম। গলি থেকে বেরোতেই হবে। আবার সেই নির্জন অন্ধকার গলি দিয়ে শুধু নিজের পায়ের শব্দ শুনতে শুনতে এগিয়ে চললাম। গলিটা যেন ক্রমশ দীর্ঘই হয়ে চলেছে। আমার অজান্তেই কে যেন ইতিমধ্যে সেটা বাড়িয়ে আরও লম্বা করে দিয়েছে। এবারও যখন দেখলাম গলির মুখ বন্ধ, তখন সত্যিই বুকের ভেতরটা কেমন করে উঠল। একে আমরা পাড়া গাঁয়ের লোক, ফাঁকা আকাশ ফাঁকা মাঠের মধ্যে মানুষ হয়েছি। শহরে এলে অমনি আমাদের হাঁপ ধরে, তার উপরে ভ্যাবসা গন্ধ পড়া অন্ধকার গলি। চারিদিক থেকে যেন সে আমাকে জেলখানার মতো বন্দি করে ফেলবার ষড়যন্ত্র করছে। ওপরে যে একটু আকাশ দেখতে পাবো তারও জোর নেই। এমন একটা ধোঁয়াটে কুয়াশা বাতাস আচ্ছন্ন করে আছে যে তার ভেতর দিয়ে একটা তারাও দেখা যায় না। যতই অদ্ভুত ব্যাপার ভাবছিলাম, মাথাটা ততই গুলিয়ে আসছিল। কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। সুটকেসটা বইয়ের ভারে বেশ ভারীই ছিল, সেটা বয়ে বেশ ক্লান্তই নিজেকে মনে হচ্ছিল। এমনি করে আর খানিকক্ষণ ঘুরতে হলে ক্লান্তিতেই তো বসে পড়তে হবে। হঠাৎ বুকটা ধরাস করে উঠল। দূরে একটা মিটমিটে বাতির তলায় একটা লোক দাঁড়িয়ে আছে না? তাড়াতাড়ি সেই দিকেই এগিয়ে গেলাম। এই তো আমাদের অবিনাশ। এতক্ষণের ভয় ভাবনা নিমেষে ভুলে গেলাম। আনন্দে চিৎকার করে তার নাম ধরে ডাকতেই সে চমকে তাকালো। বললাম, কি আশ্চর্য, তোর খোঁজ করতেই 1 ঘন্টা এই গলির ভেতরে ঘুরে হয়রান হচ্ছি যে। বাবা, কি অদ্ভুত গলিতেই থাকিস তুই, ঢুকে আর বেরোনো যায় না। অবিনাশ একটু হেসে বললে, এসেছিস তাহলে ঠিক। বললাম, এসেছি আর কই, তোর দেখা না পেলে এই গলির ভেতর তোর বাড়ি কি খুঁজে বের করতে পারতাম? সে কথার কোনো উত্তর না দিয়ে অবিনাশ বললে, আমায় তাহলে তোর মনে আছে ভাই? মনে থাকবে না কেন রে? না ভাই, মনে থাকে না। অথচ মানুষ যেটুকু মনে করে রাখে তার ভেতরেই আমরা বেঁচে থাকি। আমি হেসে বললাম, ছিলি তো ভূপর্যটক, আবার দার্শনিক হলি কবে থেকে? যাক, এখন তোর বাড়ি নিয়ে চল দেখি, তোর সব গল্প শুনতে চাই। অবিনাশ কেমন করে একটু নিরুৎসাহ হয়ে বললে, আমার বাড়ি? আচ্ছা চল। আমার চিঠি পেয়েছিলি? হ্যাঁ, সে তো 3 মাস আগে। তোর জন্যে কতদিন অপেক্ষা করেছিলাম, তারপর আবার বেরিয়ে পড়েছিলাম। আবার? তাহলে ফিরলি কবে? অন্যমনস্কভাবেই অবিনাশ বললে, এই আজ। এবারে গেছিলি কোথায়? বলছি চল। সেই নির্জন গলি দিয়েই তখন আমরা এগিয়ে চলেছি, কিন্তু আর তখন আগের কথা কিছুমাত্র মনে হচ্ছিল না। অবিনাশ বলতে লাগলো, এবারে ভাই গেছিলুম বহুদূর। খিদিরপুরের ডকে বেড়াতে বেড়াতে একদিন সুন্দর একটি জাহাজ দেখলাম। সুন্দর বলতে নতুন মনে করিসনি যেন। জাহাজটা অনেক পুরনো, নোনা জল লেগে লেগে তার গায়ের রং চটে গেছে। মাস্তুলগুলো বহুদিনের পুরনো, চিমনিগুলো ধোঁয়ায় কালো হয়ে গেছে। আগাগোড়া জাহাজটা দেখলেই মনে হয় বহুকাল ধরে পৃথিবীর কত সমুদ্রে সে যেন পাড়ি দিয়ে ঝুলে হয়ে গেছে। তার চেহারাতেই কেমন একটা ভবঘুরে রুক্ষ রুক্ষ ভাব, সেইটিই তার সৌন্দর্য। তার উপর শুনলাম যে এখান থেকে মাল নিয়ে যাবে জবদ্বীপে। তখন আর লোক সামলাতে পারলাম না। জবদ্বীপ, নারকেল আর তাল গাছের সার তার তীর পর্যন্ত এগিয়ে এসেছে সমুদ্রকে অভ্যর্থনা করতে।
বাতাস আর জঙ্গলে মশলা গাছের গন্ধ, তার উপর গভীর বনের মাঝে তার বোড়া বুদর। একেবারে মেতে উঠলাম। যেমন করেই হোক যেতেই হবে জাহাজে। জাহাজে ভাড়া দেবার পয়সা নেই। অনেক কষ্টে জাহাজের হেড খালাসিকে খোঁজ করে তার সঙ্গে ভাব করে তাকে কিছু ঘুষ দিয়ে লুকিয়ে যাবার বন্দোবস্ত করলাম। জাহাজের একধারে বিপদের সময় ব্যবহার করবার জন্য ছোট্ট তেরপল ঢাকা বোট টাঙানো থাকে। ঠিক হলো তারই একটির ভেতর আমি থাকব। কেউ তাহলে টের পাবে না। খালাসি কোনো এক সময়ে লুকিয়ে এসে আমার খাবার দিয়ে যাবে। গভীর রাতে জাহাজে চড়ে সেই বোটের ভিতরে গিয়ে হেড খালাসির নির্দেশ মতো লুকিয়ে রইলাম। ভোর হবার আগেই জাহাজ ছেড়ে দিল। তারপর কদিন কি অদ্ভুতভাবেই না কাটিয়েছি। সারাদিন তার ভেতর লুকিয়ে থাকি, তেরপল একটু ফাঁক করে আকাশ দেখি আর জাহাজের শব্দ শুনি। গভীর রাতে যখন সব নির্জন হয়ে যায়, জাহাজের খুলে কজন ইঞ্জিনিয়ার, ফরম্যান আর উপরে হাল ঘোরাবার হুইলে একজন নাবিক ছাড়া আর কেউ থাকে না, তখন একবার করে বেরিয়ে নির্জন ডেকে একটু কোণে রেলিং ধরে দাঁড়াই। এমনি করে কদিন বাদে জাভায় এসে পৌঁছালাম। আগে ঠিক ছিল সবাই নেমে গেলে কোনো এক সময়ে হেড খালাসি আমার নামার ব্যবস্থা করে দেবে। কিন্তু বন্দরে জাহাজ ফেরাবার আগের রাত্রে সে এসে আমায় জানিয়ে গেল যে তা হবার উপায় নেই। এখানে মাল নামানো হলেই জাহাজটাকে শটান ড্রাই রকে বং করার জন্য পাঠানো হবে ঠিক করা হয়েছে। সুতরাং সেভাবে নামা যাবে না। তাহলে উপায়? খালাসি বললে উপায় আছে। সবাই যখন জাহাজ ফেরাবার সময়ে সেই কাজে ব্যস্ত থাকবে, তখন যদি আমি জাহাজ থেকে জলে পড়ে একটুখানি সাঁতরে যেতে পারি তাহলেই হয়। তাতেই রাজি হলাম। জাহাজ জেটিতে লাগবার আয়োজন চলছে। এমন সময় সন্তর্পণে আমি বোটের ঢাকনি সরিয়ে নেমে পড়লাম। পুটলিটা আমার পিঠে বাঁধাই ছিল। রেলিংয়ের ধারে গিয়ে জেটির উল্টো দিকে ঝাঁপ দিতে আর কতক্ষণ, কেউ দেখতেও পেল না। ঝাঁপ দিয়ে পড়লাম ঠিক, কিন্তু সেই মুহূর্তে জাহাজটা জেটিতে ভিড়বার জন্যে পাশে সরতে আরম্ভ করল। জাহাজের বিশাল প্যাডেলের ঘায়ে জল তোলপাড় হয়ে উঠল। কি ভীষণ তার টান! প্রাণপণেও আর সে টান ছাড়িয়ে আসতে পারলাম না। সেই ঘূর্ণমান ভয়ঙ্কর প্যাডেলের ধাক্কা খেয়ে তলার দিকে তলিয়ে গেলাম। আমি শিউরে উঠে বললাম, তারপর সেই প্যাডেলের ঘা। কি ভয়ঙ্কর লেগেছে দেখবি। সামনে একটা গ্যাসের বাতি তখনও জ্বলছিল। অবিনাশ তার জামা তুলে দেখালো। এ কি জামার নিচে যে কিছু নেই, একেবারে ফাঁকা শূন্য। ভালো করে আবার চেয়ে দেখলাম, দেহ নেই, কিছু নেই। ওধারে গ্যাস পোস্টটা যেন সে জামার তলা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে। উপরের দিকে চাইলাম, সেখানে অবিনাশের মাথা নেই। শূন্য শূন্য, সব শূন্য। অস্ফুট চিৎকার করে সুটকেস হাতে আমি দৌড়াতে শুরু করলাম। কিন্তু কোথায় যাব? যেদিকেই যাই নির্জন গলির মুখ বন্ধ। চিৎকার করে একটা পোড়ো বাড়ির দরজায় ঘা দিলাম। তার ভেতরে জানলাগুলো পর্যন্ত সে আঘাতের প্রতিধ্বনিতে ঝনঝন করে উঠল, কিন্তু কারুর সাড়া নেই। অন্ধকার গলি মনে হয় আমার চারিধারে সংকীর্ণ হয়ে আসছে। অসহ্য তার ভ্যাবসা গন্ধ। তারপরে আমার আর মনে নেই। যখন জ্ঞান হলো তখন দেখি একজন আমায় বলছে, উতরিয়ে বাবু, ইয়ে শিয়ালদা স্টেশন হ্যাঁ। শিয়ালদা স্টেশন? অবাক হয়ে দেখি আমি আমার সুটকেস সমেত একটা রিকশায় বসে আছি। সামনে শিয়ালদা স্টেশন। নেমে পড়ে তার ভাড়া চুকিয়ে দিলাম। কিন্তু কখন কেমন করে যে আমি রিকশায় উঠেছি কিছুই মনে করতে পারলাম না। হ্যাঁ, তারপর খোঁজ নিয়ে জেনেছি অবিনাশ 2 মাস আগে জাভার বন্দরে অমনি করে মারা গেছিল। বন্ধুরা, আমরা আরও অনুপ্রেরণা পাবো যদি আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না এই গল্পটি আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।